তো চাচ্ছে না সেই 5ই আগস্টের পর থেকে, সেটাও সম্প্রতি তিনি বলেছেন যে 5ই আগস্টের পর থেকেই তো শুনছি আমার বিচার করার কথা। বলছেন কিসের বিচার? তো তখন থেকেই শুনছেন। তারপরে নির্বাচনের পরপর তিনি মানে নির্বাচনের আগে তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে নির্বাচনের পর তিনি পদত্যাগ করতে চান। নির্বাচনের পর বললেন যে বিএনপি যদি চায় রাখতে চায় তাহলে, সরকার যদি রাখতে চায়, বিএনপি যদি রাখতে চায় তাহলে তিনি থাকতে চান, এরকমটা বললেন। মানে তখনও তো আসলে ঠিক একই পরিস্থিতি ছিল, বরঞ্চ তখন আরও পরিস্থিতি গরম গরম ছিল, অনেক প্রতিবাদ প্রতিকূলতা ছিল, তার জন্য সংসদে হইচই হলো, তখন করলেন না। মানে এখন এসে তাকে বলা হলো পদত্যাগ করতে, ঠিক এখনকে বেছে নেবার জন্য কোনো কারণ আছে কি? এটা আসলে আপনি দেখেছেন যেখানে বাজারে অনেকগুলো কথা কিন্তু মানে প্রচলিত আছে, এবং যেগুলো সবগুলো কিন্তু আপনি উড়িয়ে দিতে পারেন না। যেমন বলা হচ্ছে যে তিনি শেখ হাসিনার সাথে নাকি তিনি ফোনে কথা বলেছেন লন্ডনে গিয়ে। তো এটা একদম পুরোপুরি একটা মানে মিথ্যা একটা কথা। এটা আমি বলতে পারি আপনাকে যে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তিনি লন্ডনে গিয়ে শেখ হাসিনার সাথে কোনো ফোনে কথা বলেননি। আপনার কিন্তু সাথে ব্যাপারটা কি হচ্ছে মুখে তিনি তার কথা হয়েছে, রাষ্ট্রপতির কথা হয়েছে, সাবেক রাষ্ট্রপতির? সেটা আমার হয়েছে কি হয়েছে না আমি সেটা আসলে এখানে বলতে চাচ্ছি না। আচ্ছা। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি এটা বলতে পারি আপনাকে যে মানে তিনি ও ধরনের কোনো ঘটনা ঘটেনি, শেখ হাসিনার সাথে তার কোনো ফোনে কথা হয়নি। কিন্তু ওই যে বাজারে যখন মানে কিছু মানে মিথ্যাকেও যখন আপনি অনেকবার রিপিট করেন তখন এটা অনেকে সত্য বলে মনে করতে পারে। গোয়েবলস ঠিক। যেমন আমি এখানে ওই মাননীয় প্রধানমন্ত্রীর সব বিষয়ে তো আসলে তিনি তো তিনি ওয়াকিবহাল হবেন তা না, তাকে যেভাবে জানানো হয় অনেক সময় তাকে সেগুলো বিশ্বাস করতে হয়। তো তাকে যখন খুব বিশ্বস্ত কিছু সূত্র থেকে বলা হচ্ছে বারবার যে উনি কিন্তু শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছেন, তো ওনাকে তো এটা বিশ্বাস করতে হবে। যেমন আমি সাম্প্রতিক সময় আপনি দেখেছেন যে একজন পুলিশের একজন এসপি তাকে বাধ্যতামূলক ভাবে যে তাকে অবসর পাঠিয়ে দেওয়া হলো, আব্দুল্লাহ আরিফ, তাকে নিয়ে আমি একটা ভিডিও প্রতিবেদন করেছি এবং বলেছি যে এই পুলিশ কর্মকর্তা তো বিএনপির সময় তিনি অনেক স্যাক্রিফাইস করেছেন এবং শেখ হাসিনার সময় 8 বছর ওএসডি ছিল। তো সেই পুলিশ কর্মকর্তাকে হাসিনার দোসর বানিয়ে দিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। তো এটা কারা করলো? এটা পুলিশেরই একটা চক্র ছিল যারা ষড়যন্ত্র করে এই লোকটাকে অবসরে পাঠিয়ে দিল। তো এখন তারেক রহমান বা যারা রয়েছেন তাদেরকে ওভাবে বোঝানো হয়েছে যে এই লোকটি আপনাকে, যখন আপনি 111-এর সময় আপনি যখন টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেলে ছিলেন তখন আপনাকে চোখ বন্ধ করে আব্দুল্লাহ আরিফ পিটিয়েছিল। কত হাস্যকর একটি বিষয় আপনি চিন্তা করে দেখুন যে একজন এসপি পদমর্যাদা, তখন তিনি অ্যাডিশনাল এসপি ছিলেন, তার পক্ষে কি তখন তারেক রহমানকে ওখানে গিয়ে পেটানো সম্ভব? ওখানে আর্মির যারা অফিসার ছিল তারা পিটিয়েছে, তারা নির্যাতন করে শারীরিকভাবে, কিন্তু এখানে আব্দুল্লাহ আরিফকে এখানে বলির পাঠা বানিয়ে দেওয়া হলো। এবং তারেক রহমানের পক্ষে তো আসলে এগুলো ভেরিফাই করা পসিবল না যে আসলেই উনি আমাকে পিটিয়েছেন, আসলেই উনি আমাকে রিমান্ডে কিছু করেছেন, কিন্তু তাকে বোঝানো হয়েছে যে এই পুলিশ কর্মকর্তা আপনার উপর এটা করেছে। তো সিমিলারলি শাহাবুদ্দিন চুপ্পুর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে যে তাকে তারেক রহমানকে বা সরকারের উচ্চ পর্যায়ে বোঝানো হয়েছে যে শাহাবুদ্দিন চুপ্পু হয়তো এই মুহূর্তে রাষ্ট্রপতির পদে থাকলে এটা সরকারের জন্য হয়তো কোনো বিপদের কারণ হতে পারে, বা হয়তো এটা একটা নাজুক পরিস্থিতি তৈরি করলেও করতে পারে, এবং ওটাকে হয়তো আমলে নিয়ে এ ধরনের একটা কিছু করা হয়েছে। কারণ আপনি দেখেছেন যে তার সাথে প্রধানমন্ত্রীর সম্পর্কটা যে আগের মতো উষ্ণ নেই, এটা তো আমরা ঈদের জামায়াতেও কিন্তু আমরা দেখেছি। তো সবকিছু মিলে বোঝা যাচ্ছিল যে সময়টা আসলে তার ভালো যাচ্ছিল না, এবং হয়তো পরিণতি যেটা হওয়ার আমরা মানে স্পেকুলেট করছিলাম সেটাই কিন্তু অবশেষে সত্য হলো, এই আর কি। মানে মানে এই যে শেখ হাসিনার সাথে কথা বলা, শেখ হাসিনার সাথে কথা বলার মানে বিপদের কারণ হতে পারে তার তার রাষ্ট্রপতি পদে বহাল থাকা। মানে কি এমন বিপদ তিনি করে ফেলতে পারেন? রাষ্ট্রপতি তো এমনিতেও খুবই একটা আলংকারিক পদ, যার আসলে খুব পাওয়ার কিছু নাই, মানে কোনো ক্ষমতা নাই। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি তাকে একরকম গৃহবন্দী তাকে থাকতে হয়েছে, তিনি খুব উচ্চবাচ্যও করতে পারতেন না, তার সম্মতিও কিছুতে লাগতো না, জাস্ট রাষ্ট্রপতি ছিলেন আর কি। তো তিনি এমন কি বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারতেন বলে মানে সরকারের বা উচ্চপদস্থদের কানে গেল? না, এখানে ব্যাপারটা হচ্ছে আপনি চিন্তা করে দেখুন যে যখন শেখ হাসিনার সময় ধরুন আব্দুল হামিদ যখন রাষ্ট্রপতি ছিলেন, তো সে সময় যদি একটা এরকম খবর শেখ হাসিনার কানে আসতো যে আব্দুল হামিদ তিনি লন্ডনে তারেক রহমানের সাথে ফোনে কথা বলেছেন, তখন কি শেখ হাসিনার পক্ষে কি আব্দুল হামিদকে রাখা সম্ভব হতো? হতো না। বিষয়টা আসলে ওইভাবেই চিন্তা করতে হবে, কারণ এগুলো তো মানে রাষ্ট্রীয় নিরাপত্তা বা রাষ্ট্রের জন্য মানে হুমকি বা সরকারের জন্য বিপদের কারণ হতে পারে। তো ওভাবেই হয়তো সরকারকে বোঝানো হয়েছে যে এটা আসলে একটা বিপদের কারণ হতে পারে এই মুহূর্তে, আপনারা তাকে যদি রেখে দেন। আর পাশাপাশি আপনি জানেন যে এনসিপি বা জামায়াত তারা তো অনেকদিন ধরে সরকারকে একটা চাপ দিয়ে যাচ্ছিল, এবং 5ই আগস্টকে কেন্দ্র করে তারা যদি আবার সামনে একটা এরকম কিছু করে যে আমরা রাষ্ট্রপতির পদত্যাগ না হলে আমরা একটা মানে বঙ্গভবন অভিমুখে আমরা মার্চ করবো বা একটা অস্থিতিশীল করার একটা পায়তারা করতে হবে। আপনি দেখেছেন কর্নেল অলি আহমেদ তিনি কিন্তু বলছেন যে জামায়াতের আমির, তারপর মামুনুল হক, তারপর নাহিদ ইসলাম, তারা নাকি এক হয়ে গেলে তারা এই সরকারকে 1 সপ্তাহের মধ্যে ফেলে দিতে পারে। তো এই যে ধরনের হম্বিতম্বি তারা করছে বা এই ধরনের কথাবার্তা তারা করছে মূলত ওই গণভোট আর জুলাই সনদের বাস্তবায়নের ইস্যুটা নিয়ে। রাষ্ট্রপতির ইস্যুটা তো এখন খুব সামনেও ছিল না, মানে তারা তো এই মুহূর্তে খুব রাষ্ট্রপতিকে নিয়ে মাতামাতি করছিল না। করছিল না, কিন্তু এই 5ই আগস্টের সময় তারা করতে পারতো। ধরেন আমি তো আপনার আমার ফেসবুক পোস্টে আমি কিন্তু মেনশন করেছি সেটা, যে তাদের একটা এরকম পরিকল্পনা ছিল এবং এরকম গোয়েন্দা তথ্যও ছিল যে তারা এই বিষয়টাকে আবারও সামনে নিয়ে আসতে পারে। তো সবকিছু বিবেচনা করে সরকার যেটা সঠিক মনে করেছে সরকার সেটিই করেছে। আর আমি মনে করি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনিও যেটি করেছেন তিনিও সঠিক কাজটি করেছেন, কারণ এভাবে মানে এই পদটি আঁকড়িয়ে রাখার মতো অবস্থায় তিনি ছিলেন না, শারীরিকভাবেও তিনি সুস্থ ছিলেন না, মানসিকভাবেও। সরকারও করলেন বা রাষ্ট্রপতিও করলেন সঠিক কাজ, কিন্তু ধরেন একটা অজুহাত দেখানোর বিষয় হয়ে গেল শারীরিক অসুস্থতা, যেখানে সবাই আসলে বুঝতে পারছে যে এর চেয়েও শারীরিক অসুস্থতা বেশি ছিল জিল্লুর রহমানের। কোনো রকমে হাঁটতেন চলতেন, মানে রীতিমতো মানে পারতেন আর কি কোনো রকম হাঁটাচলা করতে, ওরকম একজন ব্যক্তি। বা মানে তাদের এমন কোনো কাজও থাকে না যে খুব ফিট
থাকতে হবে শারীরিকভাবে। ফলে এই যে অজুহাতটা দেখানো হলো, এটা আসলে কেমন হলো? যে ওই যে গানের মতো কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, এরকম কি? মানে জানে যে কথা আছে কিছু এর মধ্যে, কিন্তু মুখে বলা যাচ্ছে না, ব্যাপারটা এরকম কি? মানে অজুহাত কেন দেখাতে হলো? এখন এটা আমি মনে করি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, মানে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ক্ষেত্রে আমি মনে করি যে এটা তার একটা দুর্ভাগ্য, যে তিনি শেখ হাসিনাকেও যখন তিনি সার্ভ করেছিলেন, তিনি খুব নিষ্ঠার সাথে করেছিলেন। তিনি বলেছিলেন যে তাকে আমি কদমবুসি করতে চাই, এবং এ ধরনের কথা বলে তিনি নিজেকে রাষ্ট্রপতি পদের মর্যাদা তিনি নষ্ট করেছিলেন। পরবর্তী সময়ে তিনি দেখেছেন যে যখন অভ্যুত্থান হলো, তিনি কিন্তু ইচ্ছা করলে পারতেন স্পিকারের মতো পালিয়ে যেতে। তিনি স্পিকারের মতো পালিয়ে যাননি, তিনি সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছেন, এবং তিনি যখন ডক্টর ইউনূস ক্ষমতা আসলো, 133টা যে অধ্যাদেশ, সেটা কিন্তু তিনি এই অধ্যাদেশগুলোতে তিনি সই করেছেন, এবং তখনকার প্রয়োজনে যেটা প্রয়োজনীয় ছিল তিনি সে কাজটা কিন্তু সুচারুভাবে করেছেন। পরবর্তীতে ইউনূসের সরকারের শপথই বলেন বা তারেক রহমানের সরকারের শপথই বলেন, এগুলো তো তিনি করেছেন। তো এই যে কেমন আমাদের ইতিহাসের অংশ তিনি হয়ে গেলেন, যে তিনি 3টা সরকারের শপথ করালেন, কিন্তু করেও কিন্তু তিনি কারো প্রিয় ভাজন হতে পারলেন না। আপনি দেখেন যে এখন আওয়ামীপন্থী যে সাংবাদিকগুলো রয়েছে, নবনীতা বা যারা রয়েছে, তাদের কাছেও তিনি এখন গালমন্দের শিকার হচ্ছেন। আর যারা ওই মানে উগ্রপন্থী অ্যাক্টিভিস্ট রয়েছে, তাদেরও তিনি গালমন্দের শিকার হচ্ছেন। অর্থাৎ তিনি কারো মন জয় করতে পারলেন না। তাকে চাচ্ছেন আর। হ্যাঁ, তো আসলে মানে আমি মনে করি যে ইটস ভেরি আনফরচুনেট ফর হিম। কিন্তু আমরা যারা ব্যক্তিগতভাবে তার সাথে মিশেছি, আমরা কিন্তু দেখেছি যে লোকটা কিন্তু খুবই মানে বন্ধু বৎসল, এবং আমার কাছে তাকে মনে হয়নি যে তিনি মানে মানুষটা আসলে খারাপ। মানুষটা অত্যন্ত আন্তরিক, ভালো, সজ্জন একজন ব্যক্তি, কিন্তু মানে কারো মন তিনি দিন শেষে জয় করতে পারলেন না।